আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা মমতাদি গল্পের সর্বশেষ অংশটুকু নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। এই প্রশ্নের জবাব খুঁজে না পেয়ে আমাকে চুপ করে থাকতে হলো। তখন কি জানি তার গালে চড় মারার অধিকার একজন মানুষের 18 আনা আছে। এখানে লক্ষণীয়, পূর্ববর্তী ভিডিওতে আমরা দেখে এসেছি যে মানিক বন্দ্যোপাধ্যায় মমতাদির গালে 3টে দাগ লক্ষ্য করেছেন এবং তিনি কিন্তু বুঝেছিলেন যে এই 3টে দাগ কিসের, চড় মারার। এবং তখন যখন সে প্রশ্ন করছিল কেউ নিশ্চয়ই তোমাকে চড় মেরেছে, এবং সে যে বলছে যে সে হচ্ছে মশা মারতে গিয়ে গালে চড় লেগেছে, এই কথাটি যে সত্যি নয়। এবং এই যে প্রশ্নের যখন কোনো উত্তর পেল না তখন কিন্তু সে চুপ করেছিল। এবং এখানে কি বলা হচ্ছে, একজন মানুষের 18 আনা অধিকার আছে। এখানে এই 18 আনা অধিকার কার আছে? মমতাদির স্বামীর। কিন্তু চর যে কেউ একজন মেরেছে সেই বিষয়ে আমার সন্দেহ ঘুচল না। শুধু দাগ নয়, তার মুখ চোখের ভাব, তার কথার সুর সমস্ত আমার কাছে ও কথা ঘোষণা করে দিল। অর্থাৎ শুধু যে মুখের দাগ দেখে সে টের পাচ্ছে যে চর খেয়েছে তা কিন্তু নয়, তার যে মুখের ভাব, তার যে কথা সুর, সবকিছু থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে কেউ তাকে মেরেছে। বিবর্ণ গালে 3টি রক্তবর্ণ দাগ দেখতে দেখতে আমার মন খারাপ হয়ে গেল। আমি গালে হাত বুলিয়ে দিতে গেলাম, কিন্তু সে আমার হাতটা টেনে নিয়ে বুকে চেপে ধরলো। অর্থাৎ এই যে আমি যে গালে হাত বুলিয়ে দিতে গেলাম, এই লাইন দিয়ে আমরা লেখকের কি দেখতে পাচ্ছি, যে তার যে এক ধরনের স্নেহ মমতাদির প্রতি তা কিন্তু এখানে ফুটে উঠছে। এরপর লক্ষ্য করে চুপি চুপি বলল, কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন? আমি অবাক হয়ে বললাম, কি দিলাম আমি? এখানে লক্ষণীয় যে কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন, এখানে কিন্তু এক ধরনের জিজ্ঞাসা যে প্রকাশ পেয়েছে, তা কি ধরনের জিজ্ঞাসা? এই যে গল্পকথক কিন্তু মমতাদির দিকে স্নেহের হাত বাড়িয়ে দেয়, এবং মমতাদি এই যে তার যে স্নেহ মায়া মমতা তা কিন্তু বুঝতে পারে। এই যে ভালোবাসার অনুভূতি যা থেকে মমতাদি বঞ্চিত, সেই ভালোবাসার অনুভূতিটি কিন্তু সে এই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পাচ্ছিল। এই যে এক ধরনের অপত্য স্নেহ, এই অপত্য স্নেহ থেকেই কিন্তু তার মধ্যে এই যে এক ধরনের ঝুট অভিমান তৈরি হয়েছে, এবং সে এই প্রশ্নটি করছে যে কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন? এরপর লক্ষ্য করি এই প্রশ্নের জবাব পেলাম না। হঠাৎ সে তরকারি নামাতে ভারী ব্যস্ত হয়ে পড়ল। পিঁড়িতে বসা মাত্র খোপা খুলে পিঠ ভাসিয়ে একরাশি চুল মেঝে পর্যন্ত ছড়িয়ে পড়ল কি একটা অন্ধকার রহস্যের আড়ালে। সে যেন নিজেকে লুকিয়ে ফেললো। এখানে লক্ষণীয়, এখানে সে কিভাবে বসলো, পিঁড়িতে বসে কিন্তু খোপা খুলে দিয়েছিল এবং একরাশি চুল মেঝে পর্যন্ত ছড়িয়ে পড়লো। সে কেন খোপা খুলে দিয়েছিল? যাতে সে একটু আড়ালে থাকতে পারে, তার যে চোখ ভিজে আসতে পারে, বা তার যে মনের মধ্যে যে অবস্থায় তা যেন বোঝা না যায়, সেই জন্য কিন্তু সে তার খোপা খুলে পিঁড়িতে বসেছিল, এবং সে ইতস্তত করে করে কিন্তু তরকারি নামাতে ভারী ব্যস্ত হয়ে পড়ল। এরপর লক্ষ্য করি রহস্য বই কি, গালে চড়ের দাগ, চিরদিন যে ধৈর্যময়ী ও শান্ত তার ব্যাকুল কাতরতা, ফিসফিস করে ছোট ছেলেকে শোনানো কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন, এ সব কিছু দিয়েই কিন্তু এক ধরনের একটা রহস্যের পরিবেশ সৃষ্টি হচ্ছিল। এরপর লক্ষ্য করি বুদ্ধির পরিমাণের তুলনায় এর চেয়ে বড় রহস্য আমার জীবনে কখনো দেখা দেয়নি। অর্থাৎ এখানে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় ছোট ছিলেন, এবং তার এই যে ছোট বয়সে সে এত বড় রহস্য আগে কখনো দেখেনি। ভেবে চিনতে আমি তার চুলগুলি নিয়ে বেনি পাকাবার চেষ্টা আরম্ভ করে দিলাম। অর্থাৎ সে কি করবে বুঝতে না পেরে সে কি করলো, তার চুলগুলোকে বেনি করার চেষ্টা করলো। আমার আশা পূর্ণ হলো। সে মুখ ফিরিয়ে হেসে রহস্যের ঘোমটা খুলে সহজ মানুষ হয়ে গেল। অর্থাৎ এই যে এক ধরনের স্নেহর হাত দিয়ে সে বেনি করার চেষ্টা করলো, এতে কিন্তু মমতাদি অত্যন্ত খুশি হয়েছিল, এবং সে কি করলো, সে হেসে দিল। বিকালে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমার বরের চাকরি হলে তুমি কি করবে? এখানে লক্ষণীয়, হঠাৎ করেই কিন্তু মানিকের মনের মধ্যে কি চিন্তা এসেছে যে যদি মমতাদি বরের চাকরি হয়ে যায় তাহলে সে কি করবে। তুমি কি করতে বলো? হরির লুট দেব না তোমার সন্দেশ খাওয়াবো? অর্থাৎ এখানে লক্ষণীয় যে এখানে মমতাদি কি জিজ্ঞেস করছে, যে সে কি চায়, যদি তার বরের চাকরি হয়ে যায় তাহলে কি সে কোনো কিছু খেতে চায় নাকি তার থেকে। ধেত, তা বলছি না। তোমার বরের চাকরি নেই বলে আমাদের বাড়ি কাজ করছো, তা তো চাকরি হলে করবে না। অর্থাৎ এখানে কি লক্ষণীয়, এখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের কথার মধ্যে এক ধরনের শঙ্কা প্রকাশ পাচ্ছে যে যদি তার বরের চাকরি হয়ে যায় তাহলে কি মমতাদি আর তাদের বাসায় কাজ করবে কিনা। এরপর লক্ষ্য করি সে হাসলো, করব, এখন করছি যে তোমার বরের চাকরি হয়েছে,
হয়েছে বলে সে গম্ভীর হয়ে গেল। এখানে কি লক্ষণীয় যে তার বরের কিন্তু চাকরি হয়ে গিয়েছে, কিন্তু তা কিন্তু সে কাউকে বলেনি এবং সে কিন্তু এখানেই কাজ করে যাচ্ছে। আহা, স্বামীর চাকরি নেই বলে ভদ্রলোকের মেয়ের কষ্টে পড়েছে। পাড়ার মহিলাদের কাছে মার এই মন্তব্য শুনে মমতাদির বরের চাকরির জন্য আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠেছিলাম। অর্থাৎ পাড়ার মহিলারা মানিকের মার কাছে কি বলেছে যে এই যে যে মেয়েটি, এই ভদ্রলোকের মেয়ে কষ্টে পড়েছে কেন, কারণ তার স্বামীর চাকরি নেই। অর্থাৎ স্বামীর যদি চাকরি হয় তাহলে তার কষ্ট কিছুটা দূর হবে। তার চাকরি হয়েছে শুনে পুলকিত হয়ে মাকে সংবাদটা শুনিয়ে দিলাম। এখানে লক্ষণীয়, এখানে কিন্তু মানিকের মধ্যে এক ধরনের শঙ্কা ছিল যে তার যদি তার স্বামীর যদি চাকরি হয়ে যায় তাহলে কি মমতাদি আর এখানে কাজ করবে নাকি, কিন্তু তার স্বামী যে চাকরি হয়ে গিয়েছে এটা শুনেও কিন্তু মানিক খুবই পুলকিত হলো এবং সাথে সাথে গিয়ে এই সংবাদটা তার মাকে শোনালো। মা তাকে ডেকে পাঠালেন, তোমার স্বামীর চাকরি হয়েছে? সে স্বীকার করে বলল, হয়েছে, বেশি দিন নয়, ইংরাজি মাসের 1 থেকে। অর্থাৎ এখানে সে কি বলছে যে হ্যাঁ হয়েছে, কিন্তু ইংরেজি মাসে 1 থেকে তার চাকরিটা শুরু হয়েছে, বেশি দিন হয়নি এখনো। মা বললেন, অন্য লোক ঠিক করে দিতে পারছো না বলে কি তুমি কাজ ছেড়ে দিতে ইতস্তত করছো? তার কোনো দরকার নেই, আমরা তোমায় আটকে রাখবো না। তোমার কষ্ট দূর হয়েছে তাতে আমরাও খুব সুখী। তুমি ইচ্ছে করলে এ বেলায় কাজ ছেড়ে দিতে পারো, আমাদের অসুবিধা হবে না। এখান থেকে কি বোঝা যাচ্ছে, এখান থেকে এই যে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের মা, তার এক ধরনের সহমর্মিতা প্রকাশ পাচ্ছে, এক ধরনের সহানুভূতি প্রকাশ পাচ্ছে। এই যে যে তার আন্তরিকতা, এই আন্তরিকতা থেকেই কিন্তু বলছে যে তুমি ইতস্তত করো না, তোমার যদি প্রয়োজন হয় চাকরি ছেড়ে দেওয়ার তুমি তা ছেড়ে দিতে পারো। তার চোখে জল এলো, সে শুধু বলল, আমি কাজ করব। মা বললেন, স্বামী চাকরি হয়েছে তবু? সে বলল, তার সামান্য চাকরি, তাতে কুলবে না মা, আমায় ছাড়বেন না, আমার কাজ কি ভালো হচ্ছে না? মা ব্যস্ত হয়ে বললেন, অমন কথা তোমার শত্রুও বলতে পারবে না মা, সেজন্য নয়, তোমার কথা ভেবেই আমি বলছিলাম তোমার উপর মায়া বসেছে, তুমি চলে গেলে আমাদেরও কি ভালো লাগবে? সে একরকম পালিয়ে গেল। আমি তার পিছু নিলাম, রান্নাঘরে ঢুকে দেখলাম সে কাঁদছে। আমায় দেখে চোখ মুছলো। এখানে লক্ষণীয় এই যে যে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের মা, তার চরিত্রের মধ্যে কিন্তু আমরা এক ধরনের সহানুভূতি লক্ষ্য করতে পারি। তার যে ধরনের আন্তরিকতা, এই আন্তরিকতা দেখেই কিন্তু এবং তার এই আন্তরিকতার কথাগুলো শুনেই কিন্তু মমতাদির চোখে পানি এসে পড়েছে। অর্থাৎ এই পানি কিসের পানি? এই পানি কিন্তু কষ্টের পানি না, এই পানি হচ্ছে এই যে যে স্নেহ মমতা, এই যে যে আন্তরিকতা, এই আন্তরিকতায় সে আপ্লুত হয়ে কেঁদে দিয়েছে। আচমকা বলল, মিথ্যে বললে কি হয় খোকা? অর্থাৎ এখানে এই খোকাকে কি জিজ্ঞেস করা হচ্ছে, মানিককে সে জিজ্ঞেস করছে মিথ্যে বললে কি হয়। মিথ্যে বললে কি হয় আমরা সবাই জানি যে পাপ হয়। মিথ্যে বললে কি হয় জানতাম, বললাম পাপ হয়। গুরু নিন্দা বাঁচাতে মিথ্যে বললে? এখানে লক্ষণীয়, গুরু নিন্দা বলতে এখানে কিন্তু মমতাদি তার স্বামীর কথা বোঝাচ্ছেন। অর্থাৎ হিন্দু সম্প্রদায়ে স্বামীকে গুরুতুল্য মনে করা হয় এবং এখানে গুরুর নিন্দা বাঁচাতে হলে যদি মিথ্যা বলতে হয় তাহলে কি পাপ হবে কিনা সে কথা মানিক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করা হচ্ছে। এটা জানতাম না, গুরু নিন্দা পাপ, মিথ্যা বলা পাপ, কোনটা বেশি পাপ সে জ্ঞান আমার জন্মায়নি, কিন্তু না জানা কথা বলেও সান্ত্বনা দেওয়া চলে দেখে বললাম, তাতে একটুও পাপ হয় না। সত্যি কাঁদছো কেন? এখানে লক্ষণীয় যে এখানে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের বয়স কম এবং মানিক বন্দ্যোপাধ্যায় জানে না যে এখানে তার কোনটি বেশি পাপ। সে তার বয়সের ভারে এবং পারিবারিক শিক্ষা থেকে এই কথা জানে যে গুরু নিন্দা পাপ, মিথ্যা বলা পাপ, কিন্তু কোনটা বেশি পাপ তা কিন্তু সে জানে না। এবং এখানে না জানা সত্ত্বেও সান্ত্বনা দেওয়ার জন্য কিন্তু সে কি বলেছে, একটুও পাপ হয় না। এরপর লক্ষ্য করি, তখন তার চাকরির 1 মাস বোধহয় পূর্ণ হয়নি। একদিন স্কুল থেকে বাড়ি ফেরবার সময় দেখলাম জীবনময়ের গলির মোড়ে ফেরিওয়ালার কাছে কমলা লেবু কিনছে। এখান থেকে লক্ষণীয়, মমতাদি কোথায় দাঁড়িয়ে কমলা লেবু কিনছিল? জীবনময়ের গলির মোড়ে দাঁড়িয়ে ফেরিওয়ালার কাছ থেকে, এবং কি কিনছিল? কমলা লেবু। সঙ্গে নেবার ইচ্ছা নেই টের পেয়েও একরকম জোর করে বাড়ি দেখতে গেলাম। 2টি লেবু কিনে আমাকে সঙ্গে নিয়ে সে গলিতে ঢুকলো। বিশ্রী নোংরা গলি। কে যে ঠাট্টা করে এই জমালয়ের পথটার নাম জীবনময় লেন রেখেছিল। অর্থাৎ এই যে মমতাদি যেই গলিতে থাকে সেই গলিটি কিন্তু অত্যন্ত নোংরা। গলিটা আস্ত ইট দিয়ে বাঁধানো, পায়ে পায়ে ক্ষয় হয়ে গেছে, দুদিকের বাড়ির চাপে অন্ধকার, এখানে ওখানে আবর্জনা জমা করা আর একটা দূষিত চাপা গন্ধ।
আমি সংকুচিত হয়ে তার সঙ্গে চলতে লাগলাম। সে বলল, মনে হচ্ছে পাতালে চলেছ না? এখানে লক্ষণীয় এই যে যে জীবনময়ের গলি, এই জীবনময়ের গলিতে সব বাসাগুলোই কিন্তু কিছুটা বস্তির মতো, এবং এই গলিটা ইট দিয়ে বাঁধানো এবং চারপাশে আবর্জনার দুর্গন্ধ এবং জায়গায় জায়গায় আবর্জনা স্তূপ করে রাখা। এই যে যে বর্ণনাগুলো, এই বর্ণনাগুলো দিয়ে কিন্তু এক ধরনের নিচু শ্রেণীর একটি লোকালয়ের কথা আমরা বুঝতে পারছি। এই জন্যই কিন্তু গলিটি বিশ্রী এবং নোংরা। এরপর লক্ষ্য করি 27 নম্বরের বাড়িটা দোতলা নিশ্চয়ই, কিন্তু যত ক্ষুদ্র দোতলা হওয়া সম্ভব, অর্থাৎ এই 27 নম্বর বাড়িতেই কিন্তু মমতাদির বসবাস এবং 27 নম্বর বাড়ির নিচ তলায়। সদর দরজার পরে ছোট একটি উঠান, মাঝামাঝি কাঠের প্রাচীর দিয়ে দুভাগ করা। এখানে লক্ষণীয় মাঝামাঝি কি দিয়ে দুভাগ করা? কাঠের প্রাচীর দিয়ে। নিচে ঘরের সংখ্যা বোধহয় 4, কারণ মমতাদি আমায় যে ভাগে নিয়ে গেল সেখানে দুখানা ছোট ছোট কুঠুরির বেশি কিছু আবিষ্কার করতে পারলাম না। ঘরের সামনে 2 হাত চওড়া একটু রোয়াক, এক পাশে 1 শীট করোগেট আয়রনের ছাদ ও চটের বেড়ার অস্থায়ী রান্নাঘর। চটগুলি কয়লার ধোঁয়ায় কয়লার বর্ণ পেয়েছে। এখানে আমরা কি কি ডিটেলস লক্ষ্য করতে পারি? ঘরের সামনে কয় হাত চওড়া রোয়াক, 2 হাত চওড়া, এবং এক পাশে কি 1 শীট করোগেট আয়রনের ছাদ, এবং রান্নাঘরটি কিরকম? চটের বেড়ার অস্থায়ী, এবং চটগুলো কয়লার ধোঁয়ায় কয়লার বর্ণ ধারণ করেছে। এরপর লক্ষ্য করি সে আমাকে শোবার ঘরে নিয়ে গিয়ে টুলে বসালো। ঘরে 2টি জানালা আছে এবং সম্ভবত সেই কারণে শোবার ঘর করে অন্য ঘরখানার চেয়ে বেশি মান দেয়া হয়েছে। অর্থাৎ তাদের ঘরের মধ্যে এই যে শোবার ঘর, এই শোবার ঘরটিকে বেশি মান দেওয়া হয়েছে। কেননা এখানে 2টি জানালা আছে, কিন্তু জানালা দুটির এমনই অবস্থান যেন আলো যদি কিছু কিছু আসে, বাতাসের আসা যাওয়া একেবারে অসম্ভব। অর্থাৎ জানালাগুলো খুবই ছোট এবং যেভাবে এদের অবস্থান তা দিয়ে কিন্তু বাতাসের আসা যাওয়া সম্ভব নয়। সুতরাং পক্ষপাতিত্বের যে খুব জোরালো কারণ ছিল তা বলা যায় না। সংসারের সমস্ত জিনিসই প্রায় এ ঘরে ঠাঁই পেয়েছে। সব কম দামি শ্রীহীন জিনিস। এখানে সব কম দামি শ্রীহীন জিনিস, এ দিয়ে কি বোঝা যাচ্ছে? যে জিনিসগুলো হয়তো ময়লা হয়ে গিয়েছে বা তাদের দাম খুবই কম এবং সেগুলো হয়তো বা ভাঙা, এই সকল জিনিসের জন্যই কিন্তু জিনিসগুলোকে শ্রীহীন লাগছে। এই শ্রীহীনতার জন্য সযত্নে গুছিয়ে রাখা সত্ত্বেও মনে হচ্ছে বিশৃঙ্খলতার অন্ত নেই। এখানে বিশৃঙ্খলতার অন্ত নেই, অর্থাৎ জিনিসগুলো কিন্তু গুছিয়ে রাখা, তাও মানিক বন্দ্যোপাধ্যায়ের কাছে এগুলো বিশৃঙ্খল লাগছে। কেন? কারণ জিনিসগুলো শ্রীহীন। এক পাশে বড় চৌকি, তাতে গুটানো মলিন বিছানা। কোথায় মলিন বিছানা গুটানো? বড় চৌকিতে। চৌকির তলে একটি চরকা আর ভাঙা বেতের বাস্কেট চোখে পড়ে। চৌকির তলে কি চোখে পড়ে? একটি চরকা এবং ভাঙা বেতের বাস্কেট। এখান থেকে আমাদের নৈবেদিক প্রশ্ন আসতে পারে এমন ভাবে যে চৌকির তলে কি লক্ষণীয়? একটি চরকা, ভাঙা বেতের বাস্কেট। এরপর আসতে পারে এর সাথে থাকতে পারে আমাদের যে বিছানার তোষক, এরকম থাকতে পারে। তো আমাদের সঠিক উত্তর কি হবে? 1 ও 2, চরকা এবং ভাঙা বেতের বাস্কেট। অন্তরালে হয়তো আরো জিনিস আছে। ঘরের এক কোণে পাশাপাশি রক্ষিত 2টি ট্রাক, দুটিরই রং চটে গেছে, একটির তালা ভাঙা। অর্থাৎ ট্রাক দুটি কেমন ছিল? দুটিরই রং চটে গেছে, আবার একটির আবার তালা ভাঙা। এবং এই ট্রাক দুটি কার তা আমরা পরবর্তীতে বুঝতে পারবো। অন্য কোণে কয়েকটা মাজা বাসন, বাসনের ঠিক ঊর্ধ্বে কোনাকুনি টাঙানো দড়িতে খান কয়েক কাপড়। অর্থাৎ বাসনপত্রের উপরে কি রয়েছে? কিছুটা কাপড় রয়েছে। এই 2 কোণের মাঝামাঝি দেওয়াল ঘেঁষে পাতা একটি ভাঙা টেবিল, আগাগোড়া দড়ির ব্যান্ডেজে জোরে কোনো মতে দাঁড়িয়ে আছে। এই যে সকল বর্ণনা, এই সকল বর্ণনা দিয়ে আমরা কি বুঝতে পারছি? এই সকল বর্ণনা দিয়ে কিন্তু আমরা মমতাদির ঘরের যে করুণ অবস্থা, এই করুণ অবস্থা কিন্তু বোঝানো হয়েছে। টেবিলে কয়েকটা বই খাতা, একটি অল্প দামি টাইম পিস, কয়েকটা ওষুধের শিশি, একটা মেরামত করা আরসি, কয়েকটা ভাঁজ করা সংবাদপত্র, এইসব টুকিটাকি জিনিস। অর্থাৎ ওভারঅল কি বলা যায় যে এই যে তার যে সংসারটা কিছুটা নিম্নবিত্ত পরিবারের। টেবিলের ঊর্ধ্বে দেওয়ালের গর্তে তাকে কতগুলো বই। এরপর লক্ষ্য করি ঘরে আর একটি জিনিস আছে, একটি বছর 5 ছেলে। এই যে আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখেছি মমতাদির কে আছে? একজন স্বামী আছে আর একটা ছোট ছেলে আছে। এই ছেলেটির বয়স কত? বছর 5। চৌকিতে শুধু মাদুরের উপরে উপুর হয়ে শুয়ে সে ঘুমিয়েছিল। কিভাবে? শুধু মাদুরের উপরে উপুর হয়ে। মমতাদি ঘরে ঢুকে ব্যস্ত হয়ে ছেলেটির গায়ে হাত দিল, তারপর গুটানো বিছানার ভেতর থেকে লেপ আর বালিশ টেনে বার করলো।
সন্তর্পণে ছেলেটির মাথার তলে বালিশ দিয়ে লেপ দিয়ে গা ঢেকে দিল। অর্থাৎ এর মাধ্যমে কিন্তু গ্রামীণ মায়ের এক শাশ্বত চরিত্র আমরা লক্ষ্য করতে পারছি। বলল, কাল সারা রাত পেটের ব্যথায় নিজেও ঘুমায়নি, আমাকেও ঘুমোতে দেয়নি। উনি তো রাগ করে, কই তুমি লেবু খেলে না? অর্থাৎ এর মাধ্যমে কি বোঝা যাচ্ছে যে তার ছেলেটা অসুস্থ, তার ছেলের কি হয়েছে, পেটে ব্যথা, আমি একটা লেবু খেলাম। সে চুপ করে খাওয়া দেখে বলল, মুড়ি ছাড়া ঘরে কিছু নেই, দোকানের বিষও দেব না, একটা লেবু খাওয়াতে তোমাকে ডেকে আনলাম। অর্থাৎ এই লাইনগুলো দিয়ে আমরা কি বুঝছি, মমতাদি যে তাকে আর কিছু খেতে দিতে পারছে না, এই জন্য সে কিন্তু কিছুটা ইতস্তত বোধ করছে। আমি বললাম, আরেকটা লেবু খাবো দিদি। সে হেসে লেবু দিল, বলল, কৃতার্থ হলাম, সবাই যদি তোমার মতো ভালোবাসতো। অর্থাৎ এখানে যে মমতাদি ইতস্তত বোধ করছে, এই ইতস্তত বোধটা কাটানোর জন্য কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় কি বলেছে যে সে আরেকটা লেবু খাবে, এবং তাতে কিন্তু মমতাদি খুব খুশি হয়েছেন। ঘরে আলো বাতাসের দীনতা ছিল। খানিক পরে সে আমায় বাইরে রুয়াকে মাদুর পেতে বসালো। সে কোথায় বসালো? রুয়াকে মাদুর পেতে। কথা বলার সঙ্গে সংসারে কয়েকটা কাজও করে নিল। কি কি কাজ করলো? ঘর ঝাড় দিল, কড়াই মাজলো, পানি তুললো, তারপর মশলা বাটতে বসলো। হঠাৎ বলল, তুমি এবার বাড়ি যাও ভাই, তোমার খিদে পেয়েছে। এখান থেকে লক্ষণীয়, এখান থেকে কিন্তু কি বোঝা যাচ্ছে যে সে যে তার সাথে গল্প করলো এবং তাকে শুধুমাত্র কমলা লেবু খাওয়ালো, কিন্তু তার মনের মধ্যে কিন্তু এটা আছেই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের খিদা লাগতে পারে। অর্থাৎ এ থেকে কি বোঝা যাচ্ছে, তার মধ্যে যে মায়া, মমতা, আদর, স্নেহ, তাই কিন্তু বোঝা যাচ্ছে, এবং তার যে নিজের খাওয়ানোর সামর্থ্য নেই, এই কথাটিও কিন্তু এখানে লক্ষ্য করতে পারছি। অর্থাৎ তার এই যে মমতাদি চরিত্র, এই মমতাদি চরিত্রের মধ্যে কিন্তু এক ধরনের দায়িত্ববোধ, কর্মনিষ্ঠা এবং কি প্রকাশ পাচ্ছে, এক ধরনের সহানুভূতি প্রকাশ পাচ্ছে। এরপরে আসো আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করি। মমতাদির বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছিল? 10 টাকা, 12 টাকা, 15 টাকা, 18 টাকা। সঠিক উত্তর কি হবে? 15 টাকা। চর খাওয়ার বিষয়টি দিদি কেন গোপন রেখেছিলেন? অর্থাৎ তার স্বামী যে তাকে চর দিয়েছিলেন, এই বিষয়টি সে কেন গোপন রেখেছিলেন? ইগুলো লক্ষ্য করি, অপশনগুলো লক্ষ্য করি। লজ্জা পেয়ে, আত্মসম্মানের জন্য, বিপদের আশঙ্কা, চাকরি যাওয়ার ভয়। এখানে কি হবে? আত্মসম্মানের জন্য। অর্থাৎ সে তার আত্মসম্মানের জন্যই কিন্তু চর খাওয়ার বিষয়টি গোপন করতে চেয়েছিলেন। এরপর লক্ষ্য করি, নিচের উদ্দীপকটি পড়ো এবং 3 সংখ্যক প্রশ্নের সমাধান দাও। মা মারা গেলে নিরাশ্রয় কেষ্টা বৈমাত্রীয় বোন কাদম্বিনীর বাড়িতে আশ্রয় নেয়। তার এই অনাকাঙ্ক্ষিত আগমন কাদম্বিনী ভালোভাবে নেয়নি, বরং মনে মনে সে ভীষণ অখুশি। তাকে দিয়ে প্রতিনিয়ত সংসারের নানা কাজ করিয়ে নিচ্ছে, কারণে অকারণে তুচ্ছ বিষয় নিয়ে প্রায় দুর্ব্যবহার করে। নিরুপায় কেষ্টা সবকিছু নীরবে সহ্য করে। এখানে কেষ্টা এবং কাদম্বিনী, এই দুটি চরিত্র কিন্তু লক্ষণীয়। যে বিচারে কেষ্টা ও মমতাদি এক সূত্রে গাথা, তা হলো দারিদ্র, অসহায়ত্ব ও নিরাশ্রয়। এখানে কিন্তু কেষ্টা হচ্ছে নিরাশ্রয়, তার কেষ্টার কিন্তু আশ্রয় নেই, কিন্তু এখানে যে মমতাদি ছিল তার কিন্তু আশ্রয় ছিল। অর্থাৎ তারা একই সূত্রে গাথা কিভাবে? দারিদ্রতার দিক দিয়ে এবং অসহায়ত্বর দিক দিয়ে। অর্থাৎ নিচের কোনটি সঠিক হবে? উত্তর হবে ক, 1 ও 2। এরপর আসো একটি সৃজনশীল প্রশ্ন আমরা লক্ষ্য করি। রাসেল ড্রাইভার হিসেবে যেমন দক্ষ তেমনি সৎ। প্রকৌশলী এমারত সাহেব তাকে ব্যক্তিগত ড্রাইভার হিসেবে নিয়োগ দেন। ইফতি, সনাম ও শিলাকে স্কুলে নিয়ে যাওয়া আসাই তার প্রধান কাজ। ঘরের সবাই ওকে ভীষণ ভালোবাসে। ইফতিরা ওকে ভাইয়া বলে ডাকে, একসাথে খায়, গল্প করে, বেড়াতে যায়। রাসেলের প্রতি সন্তানদের এই আচরণে এমারত সাহেব ভীষণ খুশি। ক নাম্বার প্রশ্নটি কি? মমতাদির বয়স কত ছিল? আমরা জানি মমতাদির বয়স ছিল 23 বছর। এরপরের প্রশ্নটি লক্ষ্য করি, মমতাদির চোখ সজল হয়ে উঠেছিল কেন? 4 মাস ধরে কিন্তু তার স্বামীর চাকরি ছিল না, এই জন্য কিন্তু সে আত্মসম্মানের ভয় কাটিয়ে সে কি করে, সে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গৃহ পরিচারিকার কাজ নিতে আসে, এবং এখানে এসে সে কি দেখে? এখানে এসে সে প্রত্যাশার চাইতেও বেশি টাকা পায়। অর্থাৎ সে ভাবে যে মাইনে হবে 12 টাকা, কিন্তু সে কত টাকা পাচ্ছিল? সে 15 টাকা পাচ্ছিল। এই যে বেশি মাইনে পাওয়ার জন্য যে কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতার জন্যই কিন্তু তার চোখ সজল হয়ে উঠেছিল। এরপরের প্রশ্নটি লক্ষ্য করি, উদ্দীপকে রাসেলের মাঝে বিদ্যমান মমতাদির বিশেষ গুণটি ব্যাখ্যা করো। এখানে রাসেলের মাঝে মমতাদির যে গুণটি আমরা দেখতে পাই তা হচ্ছে কর্মনিষ্ঠা ও স্নেহশীলতা। কেননা এখানে কর্মনিষ্ঠা কিভাবে আমরা বুঝতে পারি? সে কিন্তু রাসেল ড্রাইভার ছিল একজন দক্ষ এবং সৎ লোক, অর্থাৎ তার মধ্যে মমতাদির যে কর্মনিষ্ঠার গুণটি রয়েছে তা আমরা দেখতে পাই। আমরা কি দেখেছি গল্পের মধ্যে? মমতাদি তার কাজগুলো খুবই নিপুণভাবে সম্পন্ন করে এবং তাকে যেই কাজ করতে বলা হয় সে
তাও করে এবং যা করতে বলা হয়নি করা প্রয়োজন তাও সে করে ফেলে, অর্থাৎ সেও কিন্তু অত্যন্ত দক্ষ ছিল। ঠিক একইভাবে রাসেলও এখানে দক্ষ। এবং আরো একটি গুণ দেখা যায়, তা হলো স্নেহ স্নেহ মায়া মমতা। অর্থাৎ এখানে আমরা দেখতে পাই রাসেল কিন্তু এই যে এমারত সাহেব তার যে বাচ্চারা রয়েছে তাদের সাথে খুবই ভালো ব্যবহার করে, তাদের সাথে এমনকি তাদের সাথে ঘুরতে যায়, বেড়াতে যায়। ঠিক একইভাবে মমতাদের এই চরিত্রের মধ্যেও কিন্তু আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতি এক ধরনের স্নেহ মায়া মমতা দেখতে পাই। অর্থাৎ এই দিক থেকে রাসেলের মধ্যে কিন্তু মমতাদির এই গুণগুলো রয়েছে। এরপর প্রশ্নটি লক্ষ্য করি, রাসেল ও মমতাদির প্রতি দুই পরিবারের আচরণের ফুটে ওঠা দিকটি সামাজিক সংহতি সৃষ্টিতে কতটুকু প্রভাব ফেলে যুক্তিসহ বিশ্লেষণ করো। এখানে সামাজিক সংহতি সৃষ্টি এবং দুই পরিবারের আচরণ, এখানে কিন্তু দুই পরিবারই খুব ভালোভাবে আচরণ করেছে। আমরা যদি গল্পের কথা চিন্তা করি, মানিক বন্দ্যোপাধ্যায়ের যে মা ছিলেন সেই চরিত্রে আমরা কি দেখি, এক ধরনের উদার মানসিকতা, সহানুভূতিশীলতা এবং এই যে গৃহপরিচারিকার প্রতি এক ধরনের মায়া মমতা এবং আন্তরিকতা। ঠিক একইভাবে এখানে এমারত সাহেবের পরিবারের মধ্যেও কিন্তু আমরা এই গুণগুলো লক্ষ্য করতে পারি। অর্থাৎ এই যে দুটি পরিবার, এই দুই পরিবারই ছিল তাদের কাছে যারা কাজ করে তাদের প্রতি সৌহার্দ্যপূর্ণ। অর্থাৎ এই গুণটি যদি থাকে তাহলেই কিন্তু ধনী গরিবের ভেদাভেদ ভুলে সকলে কিন্তু মিলেমিশে একসাথে সমাজে বসবাস করতে পারবে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।